এটা একটা বোর্ড কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ডে এসছে এই ম্যাথটা। সো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের বেলাও আসতে পারে। ওকে, তো অর্থে সময় মূল্যের ম্যাথ সলভ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। দেন প্রশ্নের মধ্যে যে ইনফরমেশনগুলো দেয়া আছে ওই ইনফরমেশনগুলো আমাদেরকে লিখতে হবে, এরপরে আমরা ম্যাথ সলভ করবো। হ্যাঁ, অনেকের প্রবলেম কি জানো, প্রশ্ন পাওয়ার পরেই উত্তর লেখা শুরু করে, পরেও না প্রশ্নটা। তো এই টাইপের যারা আছো অধৈর্যশীল, এদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পসিবিলিটি বেশি। সো আগে একটু প্রশ্নটা পড়ে নাও। তোমরা হয়তো বলতে পারো স্যার এত টাইম কোথায়, ভাই যথেষ্ট টাইম দেয়া আছে, ম্যাথ বড় না। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এখানে কি বললো দেখো, মিস্টার কমল একজন উদ্যোক্তা। আচ্ছা, উদ্দীপকে যার নাম দেয়া থাকবে আমরা মনে করব আমরা সে। উদ্দীপকে কমলের নাম দেওয়া আছে, তো আমরা ধরে নিলাম আমরাই কমল। তাহলে তোমার থিঙ্কিং করতে কি হবে, সুবিধা হবে। হ্যাঁ, তো মিস্টার কমল একজন উদ্যোক্তা, তার মানে আমরা হচ্ছে মিস্টার কমল, আমরা একজন উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান। ওকে, ব্যবসা করতে মোট 10 লাখ টাকা প্রয়োজন, কিন্তু তার 5 লাখ টাকা নিজস্ব মূলধন রয়েছে। তো দেখো, আমরা হচ্ছে মিস্টার কমল, উই ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস and for that purpose we need 10 লাখ টাকা ক্যাপিটাল। ওকে, বাট আমাদের আছে কত, 5 লাখ। ব্যবসাটা করার জন্য আমাদের 10 লাখ দরকার, বাট আমাদের আছে কত, 5 লাখ আমাদের আছে, নাই কত, 5 লাখ। ওকে, তো ওই যে নাই যে 5 লাখ, ওই 5 লাখ টাকা তিনি সোনালী অথবা রূপালী ব্যাংক হতে আগামী 10 বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারেন। অর্থাৎ মিস্টার কমল তার যে ঘাটতি 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকা সে ঋণ হিসেবে গ্রহণ করতে চাচ্ছে বা ঋণের মাধ্যমে সংগ্রহ করতে চাচ্ছে। এখন বলো, সে কি 10 বছর পর ওই 5 লাখ টাকা সংগ্রহ করবে নাকি এখনই করবে? এখনই করবে। তার মানে এই 5 লাখ টাকা হচ্ছে কি, প্রেজেন্ট ভ্যালু। কি স্যার? কারণ মিস্টার কমল এখনই এই 5 লাখ টাকা ঋণ হিসেবে নিবে। কয় বছরের জন্য নিবে? 10 বছরের জন্য নিবে। এই 10 বছরকে আমরা কি বলবো, এন, মেয়াদকাল। ওকে, সোনালী ব্যাংক হতে ঋণ নিলে, এখন দেখো সে এই 5 লাখ টাকা ঋণ নিতে চাচ্ছে 10 বছরের জন্য। তো এই ঋণটা সে কয়ভাবে নিতে পারে? 2 ভাবে। দেয়ার আর 2 পসিবল অল্টারনেটিভস ফর মিস্টার কমল, রাইট? একটা পসিবল অল্টারনেটিভ কি, সে চাইলে সোনালী ব্যাংকের কাছ থেকে এই ঋণটা নিতে পারে। আরেকটা পসিবল অল্টারনেটিভ কি, সে চাইলে রূপালী ব্যাংকের কাছ থেকে এই ঋণটা নিতে পারে। তাহলে আমরাই মিস্টার কমল, আমরা এখন 5 লাখ টাকার ঋণ নিতে চাচ্ছি ফর 10 years and we have 2 alternative proposal, one is সোনালী ব্যাংক and another one is রূপালী ব্যাংক। তো দেখো, যদি আমরা সোনালী ব্যাংকের কাছ থেকে এই 5 লাখ টাকা নেই, সেক্ষেত্রে কি হবে, সোনালী ব্যাংক তারা আমাদেরকে ফ্রিতে দিবে না। সোনালী ব্যাংক তারা আমাদের দুলাভাই লাগে না যে নাও ভাই তোমার ফ্রিতে দিলাম, অফকোর্স নট। তো সোনালী ব্যাংক যদি আমাদেরকে ঋণটা দেয়, সেক্ষেত্রে সোনালী ব্যাংক আমাদের কাছ থেকে কি করবে, 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ নেবে। কি করবে সোনালী ব্যাংক আমাদের কাছ থেকে, কি করবে, 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করবে। তার মানে এখানে বার্ষিক সুদের হার কত? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ক্ষেত্রে বলো তো সুদের হার কত? সুদের হার কত স্যার? 10%। বাট এটা কি চক্রবৃদ্ধি? বার্ষিক চক্রবৃদ্ধি। এবার আসো অ্যানাদার ওয়ান কি, এবং মেয়াদ শেষে কি করতে হবে, তাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। তার মানে আমরা এখন ঋণ নিব কয় বছরের জন্য? 10 বছর যখন শেষ হয়ে যাবে, মেয়াদকাল শেষ হয়ে যাবে, তখন আমি সুদে আসলে সবগুলো টাকা পরিশোধ করে দেব। তাহলে আমি কি কিস্তি আকারে দিচ্ছি নাকি এককালীন দিয়ে দিচ্ছি? এককালীন আমি টাকাটা পরিশোধ করে দিচ্ছি, রাইট? আবার যদি আমরা রূপালী ব্যাংকের থেকে টাকাটা ধার নেই বা ঋণ নেই, সেক্ষেত্রে রূপালী ব্যাংক কি করবে, 9% মাসিক চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করবে। ওকে, কয় পার্সেন্ট? 9% মাসিক চক্রবৃদ্ধি। তার মানে এই 9%, এটাকেও আমরা কি বলবো, আই বলবো, বাট এটা কি চক্রবৃদ্ধি হবে, মাসিক। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 10%। মাসিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখন বলো, এই যে 10% এটা কি 1 বছরের জন্য, এটা কি, আবার এই যে 9% এটাও কিন্তু 1 বছরের জন্য। অর্থাৎ সুদের যে পার্সেন্টেজটা দেয়া থাকে, এই পার্সেন্টেজটা বেসিক্যালি কত দিনের জন্য? 1 বছরের জন্য। তবে কন্ডিশন কি, সোনালী ব্যাংক 10% সুদ নিবে, কিন্তু এই সুদটা সে বছরে একবার গণনা করবে বা একবারে নিয়ে নিবে। অর্থাৎ বছর শেষ সে 10% সুদ অ্যাট এ টাইম আমাদের থেকে নিয়ে নেবে।
আর রূপালী ব্যাংক সে কি করবে, 9% সুদ নেবে, সে কিন্তু 10% নেবে না, সে সোনালী ব্যাংকের থেকে সুদ কিছুটা কম নিচ্ছে, 9% নিচ্ছে, বছরে 9% সুদ নিবে। বাট এই 9% সুদ সে বছর শেষে একবারে নিবে না, সে প্রতি মাসে মাসে নিবে। কিভাবে নিবে? অ্যান্ড মাসে মাসে কি 9% করে নিবে? উত্তর হলো না। প্রতি মাসে যদি 9% করে নেয় তাহলে এক বছরে কয়বার নেবে? 12 বার। তাহলে তুমি চিন্তা করো, এখানে হলো 90, 9 দুগুণে 18, প্রায় 108% সুদ হয়ে যাবে। প্রতি মাসে যদি 9% করে নেয় তাহলে বছরের মোট কত হবে? 108%। আর প্রতি মাসে কিন্তু 9% নিবে না, বেসিক্যালি 9%কে কি করবে? 12 ভাগ করবে। তো 9%কে যদি ধরো এটা 9% না, সাপোজ এটা হলো 12%। কয় পার্সেন্ট? 12%। তাহলে 12% সুদ সে আমাদের কাছ থেকে এক বছরে নেবে, কিন্তু নিবে কিভাবে? মাসিক ভিত্তিতে। কিভাবে? তাহলে 1 মাস যাবে 1% নেবে, আবার 1 মাস যাবে 1% নেবে, আবার 1 মাস যাবে 1% নেবে, এইভাবে 12 মাসে কয় পার্সেন্ট নিল? মোট নিল কত? 12%। বার্ষিক সুদের হার কত? 12%। বাট একবারে নেয় নাই, কয়বারে নিছে? 12 বারে, অর্থাৎ মাসিক ভিত্তিতে নিছে। বুঝছো এটা বিষয়টা? তো এটা 12% না, অ্যাকচুয়ালি কয় পার্সেন্ট? 9%। 9% সুদ সে কি প্রতি মাসে 9% করে নিবে? নো, 9%কে 12 দিয়ে ভাগ দিবে, ভাগ দিলে যেটা হয় প্রতি মাসে তত পার্সেন্ট করে নিবে। অর্থাৎ 9% বার্ষিক সুদ নিবে, তবে সুদটা নিবে মাসিক ভিত্তিতে। আর ওরা 10% বার্ষিক সুদ নিবে, তবে সুদটা নেবে বার্ষিক ভিত্তিতে। আর আমরা জানি যখন বার্ষিক ভিত্তিতে বলে তখন কি এম থাকে? নো, তখন এম থাকে না। বাট যখন মাসিক বলবে তখন কি থাকবে? এম থাকবে। তার মানে এখানে এম আছে না নাই? আছে। মাসিক মানে 1 মাস পর পর, তাহলে এম কত হয় বলো তো? 12। ওকে, এই আর কি আমার উদ্দীপক। তাহলে আমরা উদ্দীপকটা যদি একটু রিভিউ করি, সেটা হলো কি, এখানে একটু কনফিউজ করার চেষ্টা করা হয়েছে। মিস্টার কমলের একটা ব্যবসা স্টার্ট করার কথা, দ্যাটস ওয়াই তার 10 লাখ টাকা দরকার, তার নিজেরই আছে কত? 5 লাখ, বাকি 5 লাখ টাকা সে ঋণ নিতে চাচ্ছে। তাহলে সে কত ঋণ নিতে যাচ্ছে? 5 লাখ। কখন নিতে যাচ্ছে? এখন। পরিশোধ করবে কয় বছর পর? 10 বছর পর। এখনই যেহেতু সে ঋণ নেবে, সো এই 5 লাখ টাকা এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ভ্যালু। পরিশোধ করবে কয় বছরে? সো এই 10 বছরকে আমরা কি বলবো? মেয়াদকাল। কয়টা অপশন আছে? 2টা, সোনালী ব্যাংক আর কি রূপালী ব্যাংক। তো সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? সুদের হার 10%, মানে আই। আর যেহেতু এটা বার্ষিক বলছে, সো এখানে কোনো এম হবে না। আর রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? সুদের হার 9%, এটা আই। বাট এখানে সুদটা কিভাবে কাউন্ট করা হবে? মাসিক ভিত্তিতে। আর যেহেতু মাসিক ভিত্তিতে বলছে, সো এম আছে নাকি নাই? আছে। এম এর মান কত? 12। এই হলো আমাদের ইনফরমেশন। ওকে, তো ক বললো অর্থে সময় মূল্য কাকে বলে? এখানে আমরা সবাই জানি যে আজকের টাকা একটা নির্দিষ্ট সময় পরের ভবিষ্যতের টাকার সমপরিমাণ টাকার সমান নয়। ভবিষ্যতের টাকার চেয়ে বর্তমানের সমপরিমাণ টাকার মূল্য বেশি, কারণ বর্তমানের টাকাকে বিনিয়োগ করে মুনাফা পাওয়া যায়, অথবা ব্যাংকে জমা করে সুদ পাওয়া যায়, অথবা বর্তমান টাকার ক্রয় ক্ষমতা কি বেশি মুদ্রাস্ফীতির কারণে, যা ভবিষ্যতে কমে যায়। আবার ভবিষ্যৎ অনিশ্চিত, এ কারণে মানুষ ভবিষ্যতে বেঁচে থাকবে কি না, ভোগ করতে পারবে কি না, এই অনিশ্চয়তার কারণে তারা ভবিষ্যতের চেয়ে বর্তমান ভোগটাকেই বেশি প্রাধান্য দেয়। এই সমস্ত কারণে বর্তমানের অর্থ একটা নির্দিষ্ট সময় পরের ভবিষ্যতের সমপরিমাণ অর্থের সমান নয়, যা অর্থের সময় মূল্যের ধারণা হিসেবে বিবেচিত। ওকে স্যার? দেন খ, সাধারণ বৃত্তি বলতে কি বোঝায়? ওই যে আমরা এনুইটি বলি না, এই এনুইটির বাংলা হচ্ছে কি? বৃত্তি। তো বৃত্তিটা ওই যে তোমরা যেটা বলছো এনুইটি বিগিনিং, কি বলছো স্যার? এনুইটি, যেমন আমরা ম্যাথ করতে গেলে এনুইটি বিগিনিংয়ের ফর্মুলা ইউজ করি, রাইট? আবার কি করি বলো তো? এনুইটি এন্ডিংয়ের ফর্মুলা ইউজ করি, রাইট? এই এনুইটি বিগিনিংটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো এনুইটি ডিউ। কি স্যার? এনুইটি ডিউ। আর এনুইটি এন্ডিং, এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা কি স্যার? অর্ডিনারি এনুইটি। কি বলো? অর্ডিনারি এনুইটি। ওকে, এই এনুইটি ডিউ এর বাংলা হলো অগ্রিম বৃত্তি। এটার বাংলা কি স্যার? অগ্রিম বৃত্তি। আর অর্ডিনারি এনুইটি, এটার বাংলা কি স্যার? এটার বাংলা হলো সাধারণ বৃত্তি। কি বলো স্যার? সাধারণ বৃত্তি। আমরা কি বুঝতে পারলাম? তাহলে সাধারণ বৃত্তি কাকে বলে? প্রশ্ন।
তো সাধারণ বৃত্তি হলো এমন বৃত্তি যেই বৃত্তিগুলো প্রতি হিসাবকালের শেষে প্রদান করা হয় বা পাওয়া যায়। তাহলে যে বৃত্তিগুলো প্রতি হিসাবকালের শেষে সংগঠিত হয় তাকে কি বলা হবে? সাধারণ বৃত্তি। যেমন ধরো আমরা একটা ঋণ নিয়েছি, যে ঋণটা আমরা বার্ষিক কিস্তির মাধ্যমে পরিশোধ করি। এখন কিস্তিটা আমি প্রতি বছর শেষে দিলে এটা কি হয়ে যাবে? অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বৃত্তি। আর যদি আমি শুরুতে দিই তাহলে হবে কি? অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি। বুঝতে পারছো? তাহলে যেই বৃত্তিগুলো প্রতি হিসাবকালের বা প্রতি মেয়াদকালের শেষে সংগঠিত হয় ওই বৃত্তিগুলোকে আমরা কি বলবো? সাধারণ বৃত্তি। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা ম্যাথ সলভ করব। গ কি বলছে? আচ্ছা, আমাদের টাইম অলমোস্ট শেষ। আচ্ছা, তো আমরা এখানে একটু গ দেখি। গ বলছে উদ্দীপকে মিস্টার কমল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদ আসলে কত টাকা পরিশোধ করতে হবে? তো আমরাই তো কমল, তো আমরা কি করলাম? এখন ঋণ নিলাম কত? 5 লাখ। তার মানে এই 5 লাখ টাকা কি? প্রেজেন্ট ভ্যালু। কয় বছরের জন্য নিলাম? 10 বছর। তার মানে এই 10 কি? এন। কোত্থেকে নিলাম? সোনালী ব্যাংক থেকে। সো সুদের হার কত হবে? 10%। এটা কি? আই। কোনো এম আছে বলো? নাই, কারণ বার্ষিক বলছে, সো এম নাই। এখন প্রশ্ন হলো কি, মেয়াদকাল শেষে অর্থাৎ 10 বছর পরে সুদ আসলে মোট কত পরিশোধ করতে হবে? তাহলে 10 বছর পর আমরা সুদে আসলে যে টাকাটা পরিশোধ করব ওই টাকাটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলবো? নো। আমরা কি এনুইটি বলবো? নো। আমরা কি বলবো? ফিউচার ভ্যালু। তার মানে তোমার কাছে কি চাইছে? ফিউচার ভ্যালু বের করতে চাইছে, রাইট? বা ফিউচার ভ্যালু বের করতে বলছে। ওকে, তাহলে আমরা অ্যাট ফার্স্ট গিভেন দ্যাটগুলো লিখি। দেয়া আছে, আচ্ছা দেয়া আছে, কি কি দেয়া আছে আমরা একটু লিখি। পিভি, ওই যে ঋণ কত? 5 লাখ টাকা। তো ঋণের পরিমাণ দেয়া আছে 5 লাখ টাকা। এটাকে আমরা কি নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু। আমরা এখানে লিখবো ঋণের পরিমাণ ব্র্যাকেটে পিভি। হ্যাঁ, আচ্ছা তোমরা পরে তুলো স্যার, সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখবো কি? তোমরা বুঝো, হ্যাঁ, আমি এটা মানে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তখন তুমি পাবা। তো আমি শর্টকাট লিখতেছি, বাট তোমরা যখন লিখবা দেয়া আছে ঋণের পরিমাণ ব্র্যাকেটে পিভি কত? 5 লাখ। এরপরে কি লিখবা? মেয়াদকাল ব্র্যাকেটে এন 10 বছর। এরপরে কি লিখবা? সুদের হার ব্র্যাকেটে আই কত পার্সেন্ট? 10% বা 0.10। ওকে, অতএব ভবিষ্যৎ মূল্য ব্র্যাকেটে লিখবে কি? এভি ইকুয়াল হোয়াট? ওকে স্যার, এই তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এখন তোমরাই বলো তো স্যার, এভি বা ভবিষ্যৎ মূল্য আমরা কয়ভাবে বের করতে পারি? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কয়টা? 3টা ফর্মুলা, তাই না? বলো। আমরা কিন্তু করেছি, একটু আগেই আমরা দেখেছিলাম যে ফিউচার ভ্যালু কয়ভাবে বের করা যায়? 3 ভাবে বের করা যায়। যেমন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, অথবা এটা, অথবা এটা। কোন ফর্মুলা ব্যবহার করব এটা ডিপেন্ড করে কি? অঙ্কের ধরনের উপর। তো আমরা যদি গিভেন দ্যাটের দিকে তাকাই, এই যে আমাদের গিভেন দ্যাট, এই গিভেন দ্যাটের মধ্যে বলো তো এ আছে না নাই? যদি এ থাকে তার মানে অঙ্কটা এনুইটির, সেক্ষেত্রে আমি এনুইটির ফর্মুলা ইউজ করব। আর এ না থাকলে অঙ্কটা কার? লামসামের, সেক্ষেত্রে আমরা লামসামের ফর্মুলা ইউজ করব। তাহলে বলো আমরা কি গিভেন দ্যাটে এ দেখতে পাচ্ছি? তার মানে অঙ্কটা কি এনুইটি না লামসাম? লামসাম। তাহলে যেহেতু অঙ্কটা লামসাম, সো আমরা ফিউচার ভ্যালুর কোন ফর্মুলাটা ব্যবহার করব? এই লামসামের ফর্মুলাটা ব্যবহার করব। তার মানে আমাদের ফর্মুলা কি হবে? আমরা জানি এভি ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। ওকে, আমরা এই যে এই ফর্মুলাটাকে ইউজ করলাম। আচ্ছা স্যার, এখন তোমরাই বলো তো, ফর্মুলা যে আমরা ইউজ করলাম, তো ফর্মুলা লেখার পর বা ফর্মুলা লেখার পরেই কি আমরা মানগুলো বসাবো, নাকি আমরা আরেকটা জিনিস চিন্তা করব? আরেকটা জিনিস চিন্তা করবো, সেটা হলো কোয়েশ্চেনের মধ্যে এম দেয়া আছে কিনা। কি চিন্তা করব? এম দেয়া আছে কিনা। যদি এম থাকে, আই কে এম দিয়ে ভাগ আর এন কে এম দিয়ে গুণ। এখন বলো আমাদের গিভেন দ্যাটে এম আছে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানে আর ভেজাল টাজাল নাই, সহজেই ম্যাথটা সলভ করে ফেলতে পারি, তাই না? তাহলে পিভি কত বলো? 5 লাখ ইন্টু 1 প্লাস আই কত? 0.10। এন কত স্যার? 10 ইকুয়াল, এই 5 লাখের সাথে এই অংশটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা 5 লাখই লিখলাম। ওকে, একটা গুণ চিহ্ন দিলাম। এবার এটা জাস্ট তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে মান বের করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটু তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করি। হ্যাঁ, তাহলে 1.10 হোল টু দ্য পাওয়ার কত? 10 ইকুয়াল 2.59
37 আমরা 4 ঘর পর্যন্ত নিলাম। ওকে, তুমি দশমিকের পর যত বেশি ঘর নিবা মানটা তত অ্যাকুরেট আসবে। এর জন্য আবার সব বসাই দিও না, আল্লাহর নাম নিয়ে যা আছে সব। ওকে, সাধারণত 3 ঘর বসায়, আমরা 4 ঘর বসালাম। ওকে, সেফটি পারপাস গুণ 2.5937 ইকুয়াল, তাহলে 1 2 9 6 8 5 0। ওকে, তার মানে 12,96,850 টাকা প্রায়। ওকে স্যার, এটা বুঝতে পেরেছ কি স্যার? আচ্ছা, আমরা কি বুঝতে পারলাম? তাহলে দেখো, আমরা যদি সোনালী ব্যাংক থেকে এখন 5 লাখ টাকার ঋণ নেই এবং ব্যাংক যদি আমাদের কাছ থেকে প্রতি বছরে 10% হারে সুদ ধার্য করে আমাদের ঋণের উপর, দেন আফটার 10 ইয়ার্স আমাদেরকে সুদে আসলে মোট কয় টাকা পরিশোধ করতে হবে? 12,96,850 টাকা পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছ? এবার ঘ কি বললো বলো তো? ঘ হলো, আমরা তো মিস্টার কমল, রাইট? তো আমরা হচ্ছে মিস্টার কমল এবং আমাদের দুইটা অপশন আছে। আমরা চাইলে সোনালী ব্যাংক থেকে ঋণ নিতে পারি, অথবা আমরা যদি চাই রূপালী ব্যাংক থেকেও আমরা কি করতে পারি, ঋণটা নিতে পারি। তো কোন উৎস থেকে তুমি ঋণ নিবা, এটা হলো প্রশ্ন, যে হুইচ অপশন উড ইউ লাইক টু সিলেক্ট ফর ইনভেস্টমেন্ট পারপাস। তো এখন তুমি কি করবা? চোখ বন্ধ করে 1 2 10 গুনবা, যেটা পড়বে ওইটাকে চুজ করবা, নাকি এরকম? একজন ইনভেস্টর কি এইভাবে চোখ বন্ধ করে 1 2 10 গুণে ইনভেস্ট করে? নো। তাহলে এখন তোমাকে কি করতে হবে স্যার বলো তো? এই যে সোনালী ব্যাংক থেকে তুমি 5 লাখ টাকা ঋণ নিলে কত টাকা তোমাকে 10 বছর পর পরিশোধ করতে হবে, যেমন তুমি বের করছো, ঠিক তেমনি রূপালী ব্যাংক থেকে ঋণ নিলে তোমাকে কত পরিশোধ করতে হবে সেটাও তোমার নির্ণয় করতে হবে। অ্যান্ড পরিশোধ করার ক্ষেত্রে আমরা বেশি পরিশোধ করলে ভালো না কম পরিশোধ করলে ভালো? তাহলে যেই অপশন অনুযায়ী তোমাকে কম পরিশোধ করতে হবে তুমি সেটাকেই চুজ করবে। এখন এটাকে আন্দাজে বলা সম্ভব না। তাহলে ঘ নাম্বারে আমরা যদি রিকমেন্ড করতে চাই হুইচ ওয়ান শুড বি চুজেন বাই মিস্টার কমল, at first we have to calculate the future value of রূপালী ব্যাংক। ওকে, তো চলো আমরা এটা করে ফেলি। তাহলে ঘ, আমরা এখন ঘ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা কি ছিল স্যার? সোনালী ব্যাংক। আমরা এটা হেডলাইন দিতে পারি, সোনালী ব্যাংক। ওকে, এখন আমরা কি করব স্যার বলো তো? রূপালী ব্যাংকেরটা করতেছি। সো আমরা হেডলাইন দিলাম রূপালী ব্যাংক। ওকে, দেয়াস। আচ্ছা, রূপালী ব্যাংকের কি কি দেয়া আছে দেখো। আমরা রূপালী ব্যাংক থেকে সেম টাকায় ঋণ নিচ্ছি, তার মানে পিবি 5 লাখ। ওকে স্যার, অ্যান্ড দেন আমরা সেম পিরিয়ডের জন্যই নিচ্ছি, সো এন হলো 10 বছর। ওকে, সুদের হার দেয়া আছে। রূপালী ব্যাংকের সুদের হার কত? বার্ষিক সুদের হার কত বলো? 9% বা 0.09। ওকে, আর কি এম আছে, রাইট? এম হলো কত? মাসিক যেহেতু বলছে 1 মাস পর পর, তার মানে কি 12 বার। অতএব আমরা কি নির্ণয় করব? এফভি কত, অর্থাৎ 10 বছর পর আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে, রাইট? তো রূপালী ব্যাংকের ক্ষেত্রেও সেম। আমার গিভেন দ্যাটের মধ্যে এ আছে না নাই? নাই। আমরা কি গিভেন দ্যাটে তাকালে এ দেখতে পাই? এর মানেই না যে আমরা অন্ধ, দেখতে পাই না। এর মানে হলো যে আমার গিভেন দ্যাটের মধ্যে এ নাই, না থাকলে আমি কোত্থেকে দেখবো, রাইট? তাহলে যেহেতু আমরা এ দেখতে পাচ্ছি না, তার মানে অঙ্কটা লামসাম। একে দেখতে পেলে অঙ্কটা কি হয়ে যেত? এনুইটি। সো গিভেন দ্যাটে এ থাকলে অঙ্কটা এনুইটি, না থাকলে কি লামসাম। তাহলে আমাদের এই ম্যাথটা হলো লামসামের ম্যাথ। সো আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করব কোন ফর্মুলা ইউজ করে? লামসামের ফর্মুলা ইউজ করে। ওকে, তো চলো আমরা করি। আমরা জানি এফভি ইকুয়াল পিভি 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। ঠিক আছে স্যার? তো আমরা তো লিখলাম ফর্মুলা। তো ফর্মুলা লেখার পর কি যেন চিন্তা করতে হবে, এম আছে কি না। আগেরটাই ছিল না, তাই আমরা মান বসিয়ে রেজাল্ট বের করে ফেলছি। বাট এখন বলো তো এম আছে না নাই? আছে। তাহলে কি এখন আমি রেজাল্ট বসাবো? নো, আগে আমি আইকে এম দিয়ে ভাগ দিব আর এনকে এম দিয়ে গুণ দিব। ইকুয়াল, এবার আমরা মান বসাই 5 লাখ ইন্টু 1 প্লাস, প্লাসের সোজা দাগ। হ্যাঁ, আই কত স্যার? 0.09, এম কত? 12, এন কত? 10 ইন্টু 12। ওকে, এখন আমরা এক কাজ করি, এই যে ভাঙা চূড়াগুলোকে ঠিক করে নিই। হ্যাঁ, এই যে এই জায়গায় কেমন কেমন যেন দেখায় না, একটু সুন্দর করে নিই। হ্যাঁ,
ওকে ইন্টু 1 প্লাস 0.09কে আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, তোমরা ক্যালকুলেটর নর্মাল মোডে করে নিও, হ্যাঁ, আর নাহলে উল্টাপাল্টা দেখ মানে রেজাল্ট আসে, হ্যাঁ। তো আমরা 0.09কে 12 দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করে আমি যেটা পাচ্ছি সেটা হলো 0.0075। এটা তো তোমাদের অনেকের ক্যালকুলেটরে এই মানটা আসবে না, 7.5 কি যেন আসে, ঠিক আছে। ওইটাকে ওই যে শিফট ইএনজি দুইবার করলে নর্মাল হয়ে যাবে, মানে অ্যাবনর্মাল না মান আসে, ওটাকে শিফট ইএনজি করলে এই নর্মাল ভ্যালুটা পাওয়া যাবে। আচ্ছা, যারা এটা পারো না এদেরকে আমাকে আস্ক করো, আমি বলে দিব, দেখিয়ে দিব, হ্যাঁ। এবার ঠিক আছে না? ওকে, তাহলে এই অংশের সাথে এই অংশটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমি এখানে লিখলাম 5 লাখ গুণ, এবার এই অংশটার আমরা ভ্যালু নির্ণয় করি 1.0075 হোল টু দ্য পাওয়ার 120, তাহলে হয় 2.4514। আচ্ছা, ক্যালকুলেটরের প্রবলেম নাই, আমি বলে দিব না এটার কাহিনী কি, তাই 2.4514। আচ্ছা, তাহলে হয় 12,25,700 টাকা প্রায়। ওকে স্যার, তাহলে আমরা রূপালী ব্যাংকের রেজাল্টও পেয়ে গেলাম। তো একটা বিষয় খেয়াল করো, আমি যদি সোনালী ব্যাংক থেকে ঋণ নেই, প্লিজ স্যার কোঅপারেট করো, যদি সোনালী ব্যাংক থেকে আমরা ঋণ নেই, আমরা কয় টাকার ঋণ নিব বলো তো? 5 লাখ। কিন্তু আমাকে 10 বছর পর পে করতে হবে কত? 12,96,850 টাকা। আবার যদি আমরা রূপালী ব্যাংক থেকে ঋণ নেই, কত নিব? সেম 5 লাখ। বাট 10 বছর পর আমাদেরকে পরিশোধ করতে হবে কত? 12,25,700। তাহলে এখানে আমি 12,96,000 পরিশোধ করতেছি, আর এখানে পরিশোধ করতেছি কত? 12,25,000। তাহলে বলো তো, সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়াটা ভালো হবে নাকি রূপালী ব্যাংক থেকে নেওয়াটা ভালো হবে? কেন ভালো হবে? কারণ সোনালী ব্যাংক একই পরিমাণ ঋণ নিয়ে আমরা সোনালী ব্যাংকের তুলনায় রূপালী ব্যাংকে কম টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের উচিত হবে কি, রূপালী ব্যাংক থেকে ঋণ নেওয়া। অর্থাৎ আমরা মিস্টার কমলকে সাজেস্ট করব যেন সে রূপালী ব্যাংক থেকে ঋণ নেয়। কেন? কারণ সোনালী ব্যাংকের তুলনায় রূপালী ব্যাংকে একই পরিমাণ ঋণের ভবিষ্যতে পরিশোধ্য অর্থের পরিমাণ কি কম। ওকে স্যার, চলো আমরা স্টার্ট করি। তোমার অনেক ভালো লাগবে এখন যে ওয়াও খুবই ইয়াম্মি অ্যান্ড টেস্টি এই ম্যাথটা। আচ্ছা, মিস্টার বিজয় 25 লক্ষ টাকা দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি 6 বছর পর কিনবেন বলে সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, আমরা যখন ম্যাথগুলো করবো, ওকে, তোমার লেখার দরকার নেই, জাস্ট শোনো আমার কথা। আমরা যখন ম্যাথগুলো করব, উদ্দীপকে যেই লোকটাকে মেনশন করা হয়েছে আমরা মনে করব আমরা সে। এখানে কথাবার্তাগুলো কাকে নিয়ে বলা হচ্ছে? মিস্টার বিজয়কে নিয়ে। তো ধরো আমরাই হলাম মিস্টার বিজয়, তাহলে আমাদের চিন্তা করতে অনেক সুবিধা হবে। ওকে, জেন্ডার চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, ব্যাপার না। ওকে, আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন করব না, হ্যাঁ। তো মিস্টার বিজয় 25 লক্ষ টাকা দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি 6 বছর পর কিনবেন বলে সিদ্ধান্ত নিলেন। তাহলে আমরা মিস্টার বিজয় and we want to buy a car after 6 years and we need টাকা 25 লাখ for that purpose. এই যে 25 লাখ টাকা আমাদের দরকার, এই টাকাটা কি আমাদের এখন দরকার? নো, কবে দরকার? 6 বছর পর। তার মানে এই 25 লক্ষ টাকা হলো 6 বছর পরের টাকা। সো আমরা এই টাকাটাকে কি নামে ডাকবো? ফিউচার ভ্যালু। আচ্ছা, আর এই যে 6 বছর, এটাকে কি বলবো? এন। উক্ত টাকা পাওয়ার জন্য তিনি সুরমা ব্যাংকে 12% ষান্মাসিক মানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ওকে, তাহলে এই 25 লাখ টাকা পাওয়ার জন্য মিস্টার বিজয় একটা ডিসিশন নিচ্ছে। কি ডিসিশন? সে সুরমা ব্যাংকে টাকা জমা করবে। সেক্ষেত্রে সুরমা ব্যাংক তাকে কয় পার্সেন্ট সুদ দিবে? 12%। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, এই যে সুদের হার, এটা কিন্তু 1 বছরের জন্য। এটা এই যে 12% সুদের হার মানে কি 1 বছরের জন্য ব্যাংক তাকে বা আমাদেরকে কয় পার্সেন্ট সুদ দিবে? 12%। সো আমরা এই 12%কে কি নামে ডাকবো? আই। আচ্ছা, এবং সে কি করবে? ষান্মাসিক। এই যে সুদটা, এই সুদটা কিভাবে হবে স্যার? ষান্মাসিক বা অর্ধবার্ষিক। এই সুদটা কিভাবে গণনা করা হবে?
অর্ধবার্ষিক ভিত্তিতে বা ষান্মাসিক ভিত্তিতে গণনা করা হবে। এখন তোমরাই বলো, আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধি যদি বলে, বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এম কথাটা ইউজ করি না, বাট বার্ষিক বাদে অন্য যা কিছু আছে সকল ক্ষেত্রে আমরা এম ব্যবহার করি না কি করি না? করি। তো ষান্মাসিক বা অর্ধবার্ষিক একই কথা, অর্থাৎ 6 মাস পর পর সুদটাকে গণনা করা হবে। তাহলে ব্যাংক কয়বার সুদ গণনা করবে? এম আছে না নাই? ইয়েস, এম আছে, এবং এম এর মান কত? 2। ওকে স্যার, তাহলে আমরা যখন অর্থের সময় মূল্যের ম্যাথগুলো সলভ করব, আমাদের প্রথম কাজ আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিব অ্যান্ড কোয়েশ্চেনের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইগুলোকে ফাইন্ড আউট করব, এবং এগুলো আমরা গিভেন ডেটা আকারে লিখে দেন ম্যাথ স্টার্ট করব। ওকে, এখন আসো ক বলছে চিরস্থায়ী বৃত্তি কি? আচ্ছা, ওই যে আমরা এনুইটি বললাম না, আমরা এনুইটি বলি, এ বলি বা এনুইটি বলি, এই এনুইটির বাংলা হচ্ছে বৃত্তি বা কিস্তি। এনুইটির বাংলা কি স্যার? বৃত্তি বা কিস্তি। তো এই বৃত্তি বা কিস্তি বা এনুইটি, এটার আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো টাইপস আছে। ওকে, যেমন দেখো, আমরা বৃত্তিটা প্রতি বছরের শুরুতে যদি পাই, প্রতি বছরের শুরুতে আমরা বৃত্তি পাচ্ছি, বা এনুইটিটা প্রতি বছরের শুরুতে হচ্ছে, বা প্রতি মাসের শুরুতে হচ্ছে, বা প্রতি মেয়াদকালের শুরুতে হচ্ছে, এই এনুইটিটাকে কি বলে জানো? এটাকে বলা হয় এনুইটি ডিউ। কি বলে? এনুইটি ডিউ। আর যদি বাংলায় বলি তাহলে হলো অগ্রিম বৃত্তি। কি বলবো? অগ্রিম বৃত্তি। ওই যে আমরা এনুইটির বিগিনিং বলতেছি না, ইউনিটির বিগিনিং মানেই হলো এনুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি। আর যদি এনুইটিটা প্রতি বছরে বা প্রতি মেয়াদকালের শেষে হয়, এটাকে আমরা কি বলি? এনুইটি এন্ডিং। না, আমরা এনুইটি এন্ডিং বলতেছি না, যে এনুইটি এন্ডিংয়ের ম্যাথ ফর্মুলা শেখার সময় আমরা এইভাবে শিখেছিলাম। তো ওই এনুইটি এন্ডিং বা প্রতি মেয়াদকালের শেষের এনুইটি বা বৃত্তি, এটাকে আমরা বলি অর্ডিনারি এনুইটি। কি বলি? অর্ডিনারি এনুইটি। বাংলায় যদি বলি তাহলে বলবো সাধারণ বৃত্তি। তাহলে যেই বৃত্তিটা প্রতি মেয়াদকালে শুরুতে হয় এটা অগ্রিম বৃত্তি, যেই বৃত্তিটা প্রতি মেয়াদকালের শেষে হয় এটা হলো কি? সাধারণ বৃত্তি। আর যেই বৃত্তিটা এখনো শুরু হয় নাই, ভবিষ্যতে শুরু হবে, সেটাকে আমরা বলি ডিফার্ড এনুইটি। কি বলি? ডিফার্ড এনুইটি বা বিলম্বিত বৃত্তি। যেমন ধরো, আমি সাপোজ ধরো তোমার বাবা জব করে, তিনি গভর্নমেন্ট জব করে, সে 5 বছর পর রিটায়ারমেন্টে আসবে, এবং তোমরা সবাই জানো যে সে 5 বছর পর যদি রিটায়ারমেন্টে আসে, প্রতি বছর প্রতি মাসে সে ধরো 30,000 টাকা করে পেনশন পাবে। আচ্ছা, এখন তোমরাই বলো যে তোমার বাবা রিটায়ারমেন্ট কি এখন করছে না 5 বছর পর করবে? তো 5 বছর পর সে রিটায়ারমেন্ট করবে, রিটায়ার করবে, এবং রিটায়ার করার পর আফটার হিজ রিটায়ারমেন্ট সে প্রতি মাসে 30,000 টাকা করে পেনশন পাবে। ওকে, কত বছর পর্যন্ত পাবে? ধরো 20 বছর পর্যন্ত পাবে। তো তোমরা বলো, এই যে প্রতি মাসে 20,000 টাকা, এটাকে আমরা কি নামে ডাকবো? এনুইটি। কি নামে? কয় বছর পর্যন্ত সে পাবে? 20 বছর পর্যন্ত পাবে। ওকে, তার মানে এটা একটা এনুইটি। এখন তোমরাই বলো, এনুইটিটা কি এখন স্টার্ট হয়েছে না ভবিষ্যতে হবে? এটা একটা এনুইটি, 20 বছর পর্যন্ত এই এনুইটিটা চলবে, এটা একটা নির্দিষ্ট মেয়াদকালও আছে, বাট এটা এখন স্টার্ট হয় না, এটা 5 বছর পরে গিয়ে স্টার্ট হবে। তো এই এনুইটিটাকে আমরা বলবো কি স্যার? ডিফার্ড এনুইটি। কি বলবো? বা বিলম্বিত বৃত্তি। কি স্যার? তো সাধারণ বৃত্তি কিন্তু এই বছর থেকেই শুরু হচ্ছে, তাই না? অগ্রিম বৃত্তিও কিন্তু এই বছর থেকে শুরু হচ্ছে, মানে এই বছরের এখনই শুরু হলে অগ্রিম বৃত্তি, এই বছরের শেষ থেকে শুরু হলে কি? সাধারণ বৃত্তি। কিন্তু এই বছর না, ভবিষ্যতে শুরু হবে এমন বৃত্তিকে আমরা কি বলবো? ডিফার্ড এনুইটি বা বিলম্বিত বৃত্তি। ওকে, আর যেই বৃত্তি শুরু হবে বাট কতদিন পর্যন্ত চলবে, ইউ হ্যাভ নো আইডিয়া, দেয়ার ইজ নো স্পেসিফাইড টাইম পিরিয়ড, এটাকে বলা হয় পারপেচুইটি। কি বলে? বা চিরন্তন বৃত্তি। ওকে, বা চিরস্থায়ী বৃত্তি। তো চিরস্থায়ী বৃত্তি মানে হলো এমন বৃত্তি বা এমন এনুইটি যেটি স্টার্ট হলে কবে গিয়ে শেষ হবে তার কোনো সুনির্দিষ্ট টাইম নেই। ধরো ধরো তুমি একটা বিমা করেছিল, ওকে, এবং বিমা কোম্পানির সাথে তোমার একটা কন্ট্রাক্ট হয়েছে। সেটা কি? যে আজকে থেকে তুমি কি করবা, যে তুমি এককালীন ধরো 20 লাখ টাকা জমা দিচ্ছ, এখন
যত বছর তুমি বেঁচে থাকবা প্রতি মাসে কোম্পানি তোমাকে 20,000 করে টাকা দিবে। ওকে, মানে ধরো একটা বিমা প্যাকেজ আমি কিনলাম। কি প্যাকেজ? যে এখন 20 লাখ টাকা জমা দিলে আমি যত বছর বেঁচে থাকবো তত বছর পর্যন্ত পার মান্থ আমি 20,000 করে টাকা পাবো কোম্পানির থেকে। এই যে আমি 20,000 করে পার মান্থ টাকা পাচ্ছি, এটা কি অ্যানুইটি। ওকে, এটাই স্টার্ট হয়েছে আজকে এই বছর থেকেই। কিন্তু বলো তো এই অ্যানুইটিটা কবে গিয়ে শেষ হবে, কত বছর গিয়ে শেষ হবে তুমি কি জানো? না। কেন জানো না? কারণ তুমি কত বছর বেঁচে থাকবে এটা কি নিশ্চিত? নো। তাহলে আমরা বলতে পারি এই অ্যানুইটিটা কি অ্যানুইটি? চিরস্থায়ী অ্যানুইটি বা চিরস্থায়ী বৃত্তি। তাহলে যেই বৃত্তির শুরু আছে বাট শেষটা কবে হবে তার কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড নাই, সেই বৃত্তিটাকে আমরা বলবো কি স্যার? চিরস্থায়ী বৃত্তি। বৃত্তি মানে কি? অ্যানুইটি। তো অ্যানুইটিকে আমরা মেইনলি কয় ভাগ করতেছি? 4 ভাগ। অর্ডিনারি অ্যানুইটি, অ্যানুইটি ডিউ, ডিফার্ড অ্যানুইটি, পারপেচুইটি বা সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি, বিলম্বিত বৃত্তি, চিরস্থায়ী বৃত্তি। সাধারণ বৃত্তি যেটা এবছরই শুরু হচ্ছে বাট বছর শেষ থেকে। অগ্রিম বৃত্তি এবছরই শুরু হচ্ছে বাট এখন থেকেই। ওকে, বিলম্বিত বৃত্তি মানে কি? এই বৃত্তির নির্দিষ্ট টাইম আছে বাট স্টার্ট হবে ভবিষ্যৎ। আর চিরস্থায়ী বৃত্তি কি? যে বৃত্তি শুরু হবে বাট শেষ হবে কবে তার কোনো নির্দিষ্ট টাইম নাই। ওকে স্যার। আচ্ছা, অগ্রিম অ্যানুইটি বলতে কি বুঝো? অলরেডি আমি বলে ফেলছি, যেই বৃত্তি প্রতি বছরের শুরুতে বা প্রতি মেয়াদকালের শুরুতে সংগঠিত হয় সেটাকে আমরা অগ্রিম অ্যানুইটি বলি। ওকে, এবার দেখো গ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? উদ্দীপকের মিস্টার বিজয়কে প্রতি ষান্মাসিক কিস্তিতে কত টাকা জমা করতে হবে? You have to calculate the semi-annual installment for accumulating this 25 লাখ টাকা। ওকে, তো আমরা কি মিস্টার বিজয় আমরা 6 বছর পর গিয়ে 25 লাখ টাকা পেতে চাই। তো এই টাকাটা আমরা কিভাবে পেতে চাই? এই টাকাটা আমরা পেতে চাই ব্যাংকে জমা করার মাধ্যমে। তো এখানে বলে দিচ্ছে গতে, তুমি যে ব্যাংকে টাকাটা মানে তুমি যে জমা করবে, তুমি কি এখনই সব টাকা জমা করবা? উত্তর হলো না। তুমি ষান্মাসিক কিস্তিতে টাকাটা জমা করতে চাচ্ছ, অর্থাৎ প্রতি 6 মাস পর পর তুমি কিস্তি প্রদানের মাধ্যমে ব্যাংকে কিস্তি জমার মাধ্যমে তুমি কি করতে চাচ্ছ? এই 6 বছরে 25 লাখ টাকা জমা করতে চাচ্ছ। সো প্রতি কিস্তিতে তোমাকে কয় টাকা জমা করতে হবে, এটা হলো প্রশ্ন। তাহলে বলো, প্রতি 6 মাস পর পর আমরা যে টাকাটা জমা করবো এই টাকাটাকে আমরা কি প্রেজেন্ট ভ্যালু বলবো? নো। আমরা কি ফিউচার ভ্যালু বলবো? নো। কি বলবো? অ্যানুইটি। কি বলবো? তার মানে আমাদের কাছে কি নির্ণয় করতে চাইছে? অ্যানুইটি। আমাদেরকে কি নির্ণয় করার নির্দেশ দেওয়া হয়েছে? অ্যানুইটি নির্ণয়। আমরা কিন্তু এই অঙ্কে অ্যানুইটি নির্ণয় করব। ওকে, আচ্ছা, তো চলো আমরা যদি করি, আমরা দেখো অর্থের সময় মূল্যের ম্যাথগুলো সলভ করার জন্য অ্যাট ফার্স্ট আমরা গিভেন দ্যাটগুলো লিখে নিব। হ্যাঁ, এই গিভেন দ্যাটগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি লিখলে তোমার ম্যাথ করাটা অনেক ইজি হয়ে যাবে। কী কী দেওয়া আছে বলো? 25 লাখ টাকা ফিউচার ভ্যালু। তো আমরা এখানে লিখবো ভবিষ্যৎ মূল্য ব্র্যাকেটে ভি। আমি এমনি লিখতেছি বাট তোমরা ডিরেক্ট লিখো না। হ্যাঁ, তোমরা লিখবা দেয়া আছে ভবিষ্যৎ মূল্য, কাটবে না, মার্কস কাটবে আর কি। ভবিষ্যৎ মূল্য লিখে ব্র্যাকেটে এফ ভি কয় টাকা? 25 লাখ টাকা। এরপরে মেয়াদকাল লিখে ব্র্যাকেটে এন কয় বছর? 6 বছর। এরপর সুদের হার লিখে ব্র্যাকেটে আই কত স্যার? 12% বা 0.12। এরপর চক্রবৃদ্ধির সংখ্যা লিখে ব্র্যাকেটে এম কত? 2 বার। ওকে, অ্যান্ড দেন আমাদেরকে কি নির্ণয় করতে বললো? ষান্মাসিক। এই যে এখানে বলছে ষান্মাসিক কিস্তিতে কত টাকা জমা করতে হবে, অর্থাৎ প্রতি 6 মাস পর পর কত জমা করতে হবে, তাই না? বা অর্ধবার্ষিক কিস্তি কত হবে, তার মানে অর্ধবার্ষিক কিস্তি বা ষান্মাসিক কিস্তির পরিমাণ ব্র্যাকেটে এ ইকুয়াল হোয়াট। ওকে স্যার, এই আমরা গিভেন দ্যাটগুলো লিখলাম। তাহলে আমাদেরকে এ নির্ণয় করতে বলছে। ওকে ওকে, আমরা এ নির্ণয় করব, ব্যাপার না। কিন্তু কোনো কিছু নির্ণয় করার আগে অ্যাট ফার্স্ট আমাদেরকে কি যেন চিন্তা করতে হবে? অঙ্কটা কোন ধরনের, অঙ্কটা কি লামসাম নাকি অঙ্কটা অ্যানুইটি, আগে এই চিন্তাটা করবা। হ্যাঁ, আর না হলে কিন্তু তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু গিভেন দ্যাটের দিকে যদি তাকাই। আচ্ছা, গিভেন দ্যাটের দিকে তাকালে বলো তো আমাদের এই গিভেন দ্যাটের মধ্যে এ আছে না নাই?
দেখো আমি কিন্তু বলি নাই এর মান আছে নাকি নাই, মান থাকার দরকার নেই। তুমি গিভেন ডেটে তাকালে এ কে দেখতে পাও নাকি পাও না? এ আছে না নাই? এ আছে মানে অঙ্কটা কার, কোন ধরনের? অ্যানুইটির। এ নাই মানে অঙ্কটা লামসাম। তাহলে বলো আমাদের এই গিভেন ডেটে তাকালে আমরা কি একে দেখতে পাই? ইয়েস, দেখতে পাই। তাহলে বলো তো এ আছে না নাই? আছে। তাহলে অঙ্কটা কোন ধরনের? অ্যানুইটির। ওকে, তাহলে এই অঙ্কটা অ্যানুইটির। সো আমরা ফর্মুলাও ইউজ করবো কার? অ্যানুইটির। অঙ্ক লামসাম হলে ফর্মুলাও ইউজ করবো লামসামের ফর্মুলাগুলো। ওকে, আচ্ছা ওকে ফাইন। এ তো আছে এখানে। আচ্ছা বলো তো আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ফর্মুলা জানি, আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের ফর্মুলা জানি, রাইট? বাট আমরা কি কখনো এ নির্ণয়ের ফর্মুলা শিখছি? কেন শিখি নাই জানো? কারণ এ নির্ণয়ের কোনো ফর্মুলা নাই। ওকে, এর জন্য আমরা শিখি নাই। ওকে, আমরা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা জানি আর আমরা ফিউচার ভ্যালুর ফর্মুলা জানি। এই প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ফর্মুলার হেল্প নিয়েই আমরা কি করব? এ নির্ণয় করব। তো এখন তুমিই বলো তোমাকে কি নির্ণয় করতে বলছে? এ। তো যখনই তোমাকে এ নির্ণয় করতে বলবে তখন তুমি দেখবা এর পাশাপাশি গিভেন ডেটে কে দেয়া আছে, কে দেয়া আছে। তার মানে অঙ্কটা হলো ফিউচার ভ্যালুর ইউনিট। ওকে, তো এর সাথে কে দেয়া আছে? এফভি। সো আমরা ফিউচার ভ্যালুর ইউনিটের ফর্মুলা ইউজ করব। যদি এখানে পিভি দেয়া থাকতো আমরা প্রেজেন্ট ভ্যালুর ইউনিটের ফর্মুলা ইউজ করতাম। সহজ না বিষয়গুলো? তো যখনই এ নির্ণয় করতে বলবে, এ নির্ণয় করার তো কোনো ফর্মুলা আমরা জানি না। সো আমরা দেখব এর সাথে কে দেয়া আছে। এর সাথে যদি পিভি দেয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালুর ইউনিটের ফর্মুলা, এর সাথে যদি এফভি দেয়া থাকে তাহলে ফিউচার ভ্যালুর ইউনিটের ফর্মুলা। তো আমাদের এই এর সাথে কে দেয়া আছে? এফভি। তার মানে ফিউচার ভ্যালুর ইউনিটের ফর্মুলা আমরা ব্যবহার করব। ওকে, আর ফিউচার ভ্যালুর ইউনিটের ফর্মুলা কয়টা? একটা এন্ডিং আর একটা কি? বিগিনিং। তো আমরা কিস্তি প্রতি 6 মাস পর পর যদি দেই, প্রতি 6 মাস শেষে যদি দেই এন্ডিং, প্রতি 6 মাসের শুরুতে যদি দেই তাহলে কি হবে? বিগিনিং। তো এখানে এরকম আমরা কিস্তি দিব ষান্মাসিক কিস্তি, কিন্তু এটা শুরুতে দিব বলছে, শেষে দিব বলছে, তার মানে বিগিনিং এন্ডিং কিছু বলে নাই। তো কিছুই যদি না বলে আমরা এন্ডিং এর ফর্মুলা ধরে নিব। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফর্মুলা হবে ফিউচার ভ্যালুর অ্যানুইটির এন্ডিং এর। তো ফিউচার ভ্যালুর অ্যানুইটির এন্ডিং এর ফর্মুলা আমরা সবাই জানি। তো আমরা এখন লিখে ফেলি। আমরা জানি এফভি ইকুয়াল এ, তারপরে কি জানো? সেকেন্ড ব্র্যাকেট, রাইট? মাঝে দাগ, নিচে আই, এরপর উপরে কি? কমন অংশ 1 প্লাস আই পাওয়ার এন। এখান থেকে মাইনাস করতে হবে 1। বাস আমরা ফর্মুলা লিখে ফেললাম, তাই না বলো? এটা হলো ফিউচার ভ্যালুর অ্যানুইটির এন্ডিং এর ফর্মুলা। আচ্ছা ফর্মুলা তো লিখলাম, তো ফর্মুলা লেখার আগে চিন্তা করতে হবে অঙ্কটা কোন ধরনের, লামসাম না অ্যানুইটি, এটা চিন্তা করে ফর্মুলা লিখতে হবে। আর ফর্মুলা লেখার পরেও তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা কি? এম আছে কিনা। ফর্মুলা লেখার পর মান বসাবা না, ফর্মুলা লেখার পর চিন্তা করবা এম আছে কিনা। যদি এম না থাকে তাহলে মানগুলো বসায় অঙ্ক শুরু করে দিবা, আর যদি এম থাকে তাহলে গুড 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 গুড। তাহলে এম থাকলে এম এর কাজ কয়টা? 2টা। এই ফর্মুলার যত জায়গায় আই আছে প্রত্যেকটা আইকে এম দিয়ে ভাগ। তাহলে চলো ভাগ দিই। এই যে এখানে একটা আই আছে, এটাকে ভাগ দিলাম, এইখানে আই আছে ভাগ দিলাম, আর এন কে কি করব? গুণ করব। তাহলে এই যে এন এর সাথে গুণ। দেখছো কত এক্সাইটেড? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর পারলেই তো খুশি খুশি লাগে, তাই না বলো? এর জন্য উচিত পারানাতি বেশি বেশি করা, যে পারানোর দ্বারের সামনেও যাবে না। ওকে, যারা দেখলে বিরক্ত লাগে ওর আশেপাশেও যাবো না, আর যারা দেখলেই খুশি খুশি লাগে এর সাথে থাকাই ভালো, মিশা ভালো, তাই না বলো? কনফিডেন্ট গ্রো হয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যে ম্যাথগুলো করাই এই ম্যাথগুলো এক একটা 2বার 3বার 5বার করো। এখন তুমি বলতে পারো স্যার আমি তো পারি, হ্যাঁ পারা জিনিসই করো, তাতে কনফিডেন্স অনেক গ্রো করবে। ওকে, এরপরে একটা সময় তুমি যখন বড় হবা তখন নিজে নিজে করো। ওকে, বাট এখন তো তুমি অনেক ছোট্ট, একদম মানে কি বলবো, কিউট পাখির ছানার মতো। এটাকে সলভ করি, আমরা এ নির্ণয় করবো, তাই না বলো? এফভি। তাহলে এফভি কত হবে? এখানে আমাকে একটা ক্যালকুলেটর দিও, 25 লাখ। আচ্ছা তাহলে আমরা এখন মান বসাই। 1 প্লাস 0.12/2, এন কত? 6 গুণ 2 মাইনাস 1, 0.12 ডিভাইডেড বাই কি হবে? 2। ওকে, বা 25 লাখ ইকুয়াল এ ইন্টু
1 প্লাস, আচ্ছা 0.12কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই 0.06, 6 দুগুণে 12 মাইনাস 1, 0.06 বা 25 লাখ ইকুয়াল এ ইন্টু, একটু ক্যালকুলেটরটা দাও। আচ্ছা তাহলে 1.06 পাওয়ার কত 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.06। ওকে, তাহলে আমরা মান পেয়ে গেলাম 16.8699। ওকে, বা এবার আমরা সাইড চেঞ্জ করি, আমরা যেহেতু এর মান পেতে চাই এর অংশটাকে বাঁ দিকে নিয়ে আসি, এ ইন্টু 16.8699 ইকুয়াল এই সাইডে কত হবে 25 লাখ। ওকে, বা এ ইকুয়াল অতএব এ ইকুয়াল, আচ্ছা 25 লাখ ভাগ 16.8699। ওকে, 1,48,193 টাকা প্রায়। ওকে স্যার, তাহলে দেখো আমরা হচ্ছে মিস্টার বিজয়, আমরা 6 বছর পর 25 লাখ টাকা পেতে চাই। দ্যাটস ওয়াই আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম যেখানে আমরা 6 মাস পর পর টাকা জমা করব। ব্যাংক আমাদেরকে 12% বার্ষিক কিস্তি সুদ দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রতি 6 মাস পর পর কত করে জমা করতে হবে? নো 1,48,193 টাকা করে। ওকে, 6 মাস যাবে এই টাকা জমা করতে হবে, আবার 6 মাস যাবে এই টাকা জমা করতে হবে। এইভাবে আমরা কয় বছর পর্যন্ত জমা করব? 6 বছর পর্যন্ত। দেন 6 বছর পর আমাদের অ্যাকাউন্টে টোটাল কত টাকা জমা হবে? 25 লাখ টাকা জমা হবে। ওকে, বুঝতে পেরেছ? ইয়েস, আমাকেও তুলবা। স্যার এখন তুমি বলো, সত্যি এটা অনেক ইয়াম্মি, টেস্টি, স্পাইসি না বলো, নাকি অনেক কুল? আরে না না, আর করাবো না, তখন আমি যেগুলো ভিডিও রেকর্ডেড হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখতে বলবো। আচ্ছা এটা ছবি তুলেছ না? আচ্ছা ও পাঠিয়ে দিবে না? ওকে, তো আসো এবার আমরা যদি ঘটা নিয়ে একটু কথা বলি। ঘ কি বলছে দেখো, আমরা তো গ করলাম, গতে আমরা কি করেছি? আমরা অর্ধবার্ষিক ভিত্তিতে কিস্তি প্রদান করেছি, অর্থাৎ 6 মাস পর পর টাকা জমা করেছি, রাইট? দ্যাটস ওয়াই আমাদেরকে 1,48,000 করে প্রতিবার জমা করতে হয়েছে। আচ্ছা এখন আমরা যদি ত্রৈমাসিক ভিত্তিতে টাকাটা জমা করি, অর্থাৎ 6 মাস পর পর জমা না করে, আচ্ছা 6 মাস পর পর জমা করেছি, তো বছরে কয়বার টাকা জমা করেছি? তো যদি আমরা ত্রৈমাসিক ভিত্তিতে জমা করি তাহলে কয়বার করব? 4 বার। তাহলে আমাদের এম কি আর 2 থাকবে না 4 হয়ে যাবে? 4 বার। এবার বলো তো আমি কি এই টাকাই জমা করব না এর চেয়ে কম টাকা জমা করব? কম জমা করব। তো দেখো প্রশ্ন ওইটাই, যদি ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তি প্রদান করা হয় এবং সুদ চক্রবৃদ্ধি করা হয়, অর্থাৎ আমি কিস্তিও দিব 3 মাস পর পর, সুদও গণনা করা হবে 3 মাস পর পর, যদি এমনটা হয় সেক্ষেত্রে পূর্বের তুলনায় কিস্তির পরিমাণ কম হবে। অর্থাৎ আমরা গতে যে কিস্তি দিতাম, ঘতে আমরা কিস্তিটা কি তার চেয়ে কম দিব। উক্তিটির সাথে তুমি কি একমত? আবার জিগায়, তাই না? আচ্ছা এখানে যদি লিখে দাও হ্যাঁ আবার জিগায় আমি একমত, হয়ে যাবে, দিবে তোমাকে 4 মার্কস। ও আচ্ছা ঠিক আছে, ও চালাক আছে অনেক, বুঝছো? তার মানে আমরা ফার্স্টে লিখবো যে হ্যাঁ আমি উক্তিটির সাথে একমত, যা নিম্নে গাণিতিক যুক্তি সহকারে দেখানো হলো। ওকে, তাহলে আমরা এটা লিখে নিতে পারি। আচ্ছা ধরো আমরা এখন ঘ করব। আচ্ছা এটা গ না ঘ বলো? আচ্ছা এটা ঘ। স্যার আমরা এখানে কি লিখবো? আচ্ছা এই ভাই প্লিজ দেখো দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো? যে আমি উক্তিটির সাথে
একমত, যা নিম্নে গাণিতিক যুক্তি সহকারে উপস্থাপন করা হলো। ওকে, আচ্ছা স্যার প্লিজ প্লিজ আমাকে শুনো। তো দেয়া আছে এফভি কত? 25 লাখ, 25 লাখ টাকা। দেখো আমি গড় তথ্যগুলো ইউজ করব। হ্যাঁ, তো এফভি 25 লাখ, এন হলো 6 বছর, আই 12% বা 0.12, আইকে আমরা অলওয়েজ পয়েন্ট করে ফেলবো। ওকে, টাকা করা যাবে না, পয়েন্ট করতে হবে। এম হলো 4 বার, এ কত সেটা আমরা নির্ণয় করব। ওকে, একই না? তাহলে বলো, আমরা এ নির্ণয়ের কোনো ফর্মুলা জানি? জানি না। তো যখন এ নির্ণয় করতে বলবে তখন আমরা দেখবো এর সাথে কে আছে, এর সাথে আছে এফভি, সো ফিউচার ভ্যালু ইউনিটের ফর্মুলা। আর ফিউচার ভ্যালু ইউনিটের ফর্মুলা দুইটা, ইউনিটের এন্ডিং আর একটা কি ইউনিটের বিগিনিং। সো আমরা এখানে যেহেতু কিছু বল নাই, এন্ডিং এর ফর্মুলাটি ইউজ করব। তো আমরা এই ফর্মুলা লিখলাম, অ্যান্ড লেখার পর দেখলাম এম আছে নাকি নাই, আছে। সো আই কেম দিয়ে ভাগ, আই কেম দিয়ে ভাগ, এন কেম দিয়ে গুণ। এভরিথিং ওকে, এভরিথিং সেম, শুধু চেঞ্জ হবে কোথায়? এই যে আমরা এম 2 লিখছিলাম, এবার আমরা এম লিখবো কত? 4। ওকে স্যার, তাহলে এখানে কত হবে? 0.03, 0.03, আর 4 6 এখানে কত হবে? 24। ওকে স্যার, দেখো একদম সেম, এভরিথিং সেম। আমি শুধুমাত্র ওই অংশটুকুকে চেঞ্জ করে দিচ্ছি। উফ, এমনটা যদি তোমরা পারতা। এই দেখছো, আমি শাহজালাল বাবা বলে কথা, মনের কথাও বুঝে ফেলি। হ্যাঁ, শাহজালাল বাবার দরবার। 1.03, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করতেছিলাম? ঘ, রাইট? তাহলে ঘতে তো যা কিছু আছে এগুলো আমরা জানি, জাস্ট আমরা মানগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা যেটা করতেছিলাম, তো 0.12কে আমরা 2-এর পরিবর্তে 4 দিয়ে ভাগ দিলাম, তাই না? সেম 0.12কে 2-এর পরিবর্তে 4 দিয়ে ভাগ দিলাম, আর 6কে 2-এর পরিবর্তে 4 দিয়ে গুণ দিলাম। তো 0.12কে 4 দিয়ে ভাগ দিলে 0.03 হয়, সেম এটার মানও 0.03 হয়। 4 6 গুণ করলে কত হয়? 24 হয়। ওকে, এভরিথিং কিন্তু সেম, সব ঠিক আছে। তো এখন আমরা এতটুকু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি হয়? 1.03 পাওয়ার 24 মাইনাস 1 ভাগ 0.03। ওকে, কত হচ্ছে? 34.4265। সেম, এখন আমরা সাইড চেঞ্জ করতেছি, 34.4265। ওকে, তো এটা ভাগ দিয়ে দিব। হ্যাঁ, 4265। ওকে, তো এবার আমরা 25 লাখ এটাকে ভাগ দিব 34.4265 দিয়ে, ইকুয়াল 72,618 টাকা প্রায়। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখো স্যার প্লিজ। তো আমরা যে ঘ করলাম, গতে আমরা ষান্মাসিক কিস্তি দিয়েছিলাম 6 মাস পর পর, বছরের 2টা। বাট ঘতে আমরা কিস্তি দিচ্ছি কিভাবে? ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ 3 মাস পর পর, বছরে কয়টা? 4 বার। ওকে, একই টাকা জমানোর জন্য, 25 লাখ টাকা জমানোর জন্য। ওকে, তাহলে আমাদের আগের মানে গতে যেটা দিতে হয়েছিল সেই পরিমাণ টাকা দিচ্ছি নাকি তার চেয়ে কম? কম। তার মানে অর্ধবার্ষিক কিস্তির পরিমাণ যা, ত্রৈমাসিক কিস্তির পরিমাণ কি তা হচ্ছে না তার চেয়ে কম হচ্ছে? তাহলে বলে এই উক্তিটা কি যথার্থ? ইয়েস, উক্তিটি যথার্থ। তাহলে তুমি এখন একটা মন্তব্য লিখে দিবা, যে অর্ধবার্ষিক কিস্তির ক্ষেত্রে আমরা কত টাকা দিয়েছিলাম যেন? 1,42,000 প্রায় নাকি? আর ত্রৈমাসিকের ক্ষেত্রে আমরা দিচ্ছি 72,600। হ্যাঁ, অর্ধবার্ষিকের ক্ষেত্রে আমরা 1,48,193 টাকা কিস্তি দিয়েছিলাম প্রতি কিস্তিতে, রাইট? আর এখন আমরা ত্রৈমাসিক ভিত্তিতে দিচ্ছি কত? 72,618 টাকা, যা পূর্বের তুলনায় কম।
তার মানে উক্তিটি যথার্থ। ওকে, বুঝতে পেরেছো স্যার? একদম ব্র্যান্ড নিউ একটা ম্যাথ ছিল, রাইট? 9-10-এর সাথে মিলে, এর জন্য আমি বলছি যে এটা বাদ দাও। ওকে, অনেক ইজি। আচ্ছা, এটা এই কারণে ইজি যে তোমাকে আমি ওই যে মানে বেসিক ইনজেকশনটা দিয়েছিলাম, তো বেসিকের ইনজেকশন না দিলে ঝামেলা হয়ে যায়।